এনায়েতুল্লাহ আব্বাসী বিখ্যাত কোনো মানুষ কিনা আমি জানি না, এটা হয়তো বাংলাদেশে যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছে, মানে ওই অবৈধ সরকারটার কথা বলছি, যারা এই মুহূর্তে অবৈধ সরকারটা চালাচ্ছে তারা বলতে পারবেন, বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো বলতে পারবেন, তাও সবাই পারবেন কিনা জানি না। আমাকেই 10 বার কাগজ দেখতে হচ্ছে যে এই ভদ্রলোক বলবো কিনা জানি না। যাই হোক, এই ব্যক্তিটি কে? এনায়েতুল্লাহ আব্বাসী। জানা গেল ইনি একজন ধর্মগুরু, মানে ওই ইসলামী নেতা, ধর্মগুরু, এবং ইনি পাঠ দেন কি করলে ভারত বিদ্বেষ বজায় রাখা যাবে, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে এই লোকটার কথায় কি ইউনূস সরকার চলছে? মাহফুজ আলমের কথা বলেছি, বারবার হাল্লা বলে তুলেছি, তার ফেসবুক পোস্ট দেখিয়েছি, তার ছবি দেখিয়েছি। সে নাকি এই মুহূর্তে ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা। আর এই এনায়েতুল্লাহ আব্বাসী কে? এর কথায় এত গুরুত্ব ইউনূস সরকার কেন দিচ্ছে? কারণ অনেকগুলো প্রশ্ন, যার উত্তর খুঁজছি আমরা, কিন্তু জানি না। কেন বলছি এই কথাগুলো? শুরুতেই ওনার একটা বক্তব্য শোনাই। দেখুন কিভাবে বাংলাদেশে একটা প্রকাশ্য সভায় দাঁড়িয়ে উনি কিছু নির্দিষ্ট কমিউনিটির মানুষকে এই কথাটা বারবার বোঝানোর বা বলার চেষ্টা করছেন যে আমরা ভারত বিদ্বেষী, আমরা ভারতের বিরুদ্ধেই আমাদের কার্যকলাপ চালিয়ে যাব, দরকার হলে যুদ্ধ হবে, দরকার হলে বাইরের যে কোনো রাষ্ট্র থেকে সামরিক সাহায্য নেওয়া হবে। মেনশন করে দিচ্ছেন কোন দেশ, দেখাবো আপনাদের। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে যে প্রস্তাব রেখেছিলেন রাষ্ট্রসংঘের কাছে, ভারত সরকারের এই আবেদন রাখা উচিত যে শান্তি সেনা পাঠানোর জন্য। তারপর কি হলো? আবার এই লোকটির কথা বলতে হচ্ছে। এনায়েতুল্লাহ আব্বাসী এর বক্তব্য হচ্ছে, আমি জানি না যে এর বক্তব্যের পরেই হঠাৎ করে নাকি ওই আগরতলার ঘটনার পরে হঠাৎ করে ইউনূস সরকারের মনে হলো না এবার একটু ভারতের বিদেশ মন্ত্রককে নাড়াচাড়া দেওয়ার প্রয়োজন, ডেকে পাঠাও, ডেকে পাঠাও, কথা বলি, জানতে চাই কেন এমন হলো। তার আগে আপনাদের একটু দেখাবো যে কোন বক্তব্যের প্রেক্ষিতে আমরা আজকের এই অনুষ্ঠান করছি। এই এনায়েতুল্লাহ আব্বাসী কেন মনে হচ্ছে যে বাংলাদেশ যুদ্ধ চাইছে? প্রথমে একটু শোনাই আপনাদের, দুটো ভাগে এনার বক্তব্য শোনাবো। প্রথম ভাগে শোনাবো যে কেন আজকে কথা মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার হঠাৎ করে ভারতের বিদেশ মন্ত্রকের একজনকে ডেকে পাঠাচ্ছে, এসো কথা বলবো, কিসের প্রেক্ষিতে, কি তার সেই বক্তব্য। দেখুন, সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহর দ্বীনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোন এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে, তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। তাহলে এই ব্যক্তির এইরকম একটি বিতর্কিত মন্তব্য, তারপরেই কি তলব করা হলো, তারপরে কি এই তলব এলো সামনে? এবার যদি এটা হয়ে থাকে, মানে ইউনূস সরকার, ইউনূসের মতো একটা অবৈধ সরকার এই মুহূর্তে বাংলাদেশে যে সরকারটা চলছে, সেই সরকার যদি এই এনায়েতুল্লাহ আব্বাসীর কথায় চলতে পারে, যদি এটা হয়ে থাকে, তাহলে তো তার পরের 3টে উপদেশ এই লোকটা দিচ্ছে। ভাবুন, 3টে উপদেশ বাংলাদেশ সরকারকে দিচ্ছে। কি বলবো আর, যুদ্ধ ঘোষণা ছাড়া কি বলবো আর? দেখুন আপনারা বিচার করে কি কি 3টে উপদেশ। আর যদি মানে ইউনূস সরকার, তাহলে ভারত ছেড়ে কথা বলবেন। দেখুন কি বলছেন।
সরকারকে 3টা পরামর্শ দিব, যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। প্রথম নীতি, ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক বলা হয়। লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে, ব্রিটিশ আমলে 1931 সালে করা হয়েছিল। এই এয়ারপোর্টটা বন্ধ। আমি সরকারকে বলবো, লালমনিরহাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে চিকেন নেক। আমি বলবো বর্তমান সরকারকে, আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন। তার মাত্র 3 মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন নেককে কেটে দিলে, আঘাত করলে ভারত থেকে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না। 2, ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে। 3, সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র, অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা। এই 3টা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে, ভারত চোখ তুলে তাকাবে তো দূরে থাক, বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশে এই মুহূর্তে যারা উপদেষ্টা রয়েছেন, সেইখানকার টেলিভিশন চ্যানেলগুলো বলুন বা সোশ্যাল মিডিয়া, যারা তাদের মহামূল্যবান মত তুলে ধরছেন, মানে যারা নিজেদেরকে পর্যবেক্ষক, উপদেষ্টা, রাজনীতিক, এরকম বিভিন্ন অভিধায় অভিহিত করছেন, তাদের মধ্যেই একজন হচ্ছেন ফজলুর রহমান। এই ব্যক্তির বক্তব্য এবার একটু আপনাদের শোনাবো। দেখুন, সরাসরি এই উপদেশগুলো ইউনূস সরকারকে দেওয়া হচ্ছে। কি চাইছে এই ভারত বিদ্বেষ? কোথায় গেলে, কত দূর গেলে ইউনূস সরকারের রাতের ঘুম ফিরে আসবে জানি না। দেখুন ফজলুর রহমান আরেকজন, তার কি বক্তব্য। আমাদের এখানে আক্রমণ হবে, ধরে নিলাম ভারত আক্রমণ করলো, আমরা কিছু সময় একটু হয়তো কিছু জায়গা আমাদের দখল করে নিতেও পারে। আমি বলি সম্ভাবনা খুবই কম, 10% সম্ভাবনা আছে, নিতেও পারে। কিন্তু ভারতের আমরা শত শত মাইল আমরা দখল করে দেবো। তো ভারত 3 দিকে আমাদের আছে প্রায় 4096 কিলোমিটারের মতন হলো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে, আর এই 300 কিলোমিটার আছে তোমার এর সঙ্গে, মিয়ানমারের সঙ্গে। তা আমাদেরকে তো ঘিরে রেখে দিচ্ছে, আবার আকাশে ঘিরা কি, জলের স্থলে। আরে আমরা তো ঘেরার মধ্যে আছি, তবে একদিন বিস্ফোরণ ঘটবে আমাদের। ওই দিন কিন্তু দাদারা তোমাদের বাংলা, বিহার, উড়িষ্যা কিন্তু যাবে। ওটা কেড়ে নেব ভারতের কাছ থেকে। বাংলা, বিহার, ওড়িশা কেড়ে নেব। যাই হোক, আজকে আমাদের সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন, এবার তাদের সঙ্গে আলাপ করাবো। আপনাদের স্টুডিওর বাইরে প্রথমে যিনি রয়েছেন তার সঙ্গে আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক আর্য ঘোষ। আর্যবাবু, আমি একদম জানি না, একদম শুরুতে যে রিয়াকশনটা দেখাচ্ছিলাম, 3টে উপদেশ দিচ্ছেন এখানে এনাতুল্লাহ আব্বাসী বলে একজন, যিনি নিজেকে ওই ধর্মগুরু ইত্যাদি মনে করেন। তারপরেই আমি যে বক্তব্য শোনালাম, যিনি নিজেকে পর্যবেক্ষক বলে দাবি করছেন, রাজনৈতিক পর্যবেক্ষক ফজলুর রহমান, বলছেন বাংলা, বিহার, ওড়িশা একে নাকি একদম শেষ করে দেবে, এর ওপর কায়েম করবে তাদের রাজত্ব ইত্যাদি ইত্যাদি। তা আমার যেটা আপনার কাছে প্রশ্ন, কোটা বিরোধী আন্দোলন, যে আন্দোলনটা বিগত কয়েক মাস ধরে বাংলাদেশকে অশান্ত রেখেছে, শেখ হাসিনার পদত্যাগী যদি এই দেশের মানুষগুলোর দাবি ছিল, তো সেখানেই তো বিষয়টার ইতি টেনে দেওয়া যেত। এটাকে, কোটা বিরোধী আন্দোলনটাকে ভারত বিরোধিতায় নিয়ে যাওয়ার পেছনে কার ইন্ধন রয়েছে এবং কেন এটা হলো? আর যদি এটাই হয়ে থাকে, তাহলে প্ল্যান কি এটাই ছিল, কোটা বিরোধিতার নামে ভারত বিরোধিতা করা এবং এটাকে মৌলবাদের একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া, যে ভারতবর্ষের বাঁ দিকটাকে অশান্ত করে রাখা তো ছিলই, এবার ডান দিকটা অশান্ত। আমি আজও একটু কনফার্ম হয়নি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। বেশ, আমি দুটো তথ্য একটু দিয়ে নিই, তারপর আমি আসছি আপনার কাছে। সেটা হচ্ছে, সূত্র মারফত এরকম খবর পাওয়া যাচ্ছে যে পদ্মাপাড়ে মিসাইল সিটি হচ্ছে। কিরকম বিষয়টা? তুরস্কের সঙ্গে গোপন কোনো চুক্তি হয়েছে কি বাংলাদেশের? কেন বলছি, কারণ এই যে আমরা একটা ছবিও আপনাদের একটু দেখাতে চাইবো, যে পদ্মাপাড়ে মাটির নিচে মিসাইল সিটি নাকি তৈরি হচ্ছে, আর মারণাস্ত্র লোকোতে
কি স্ট্র্যাটেজি নিচ্ছে ঢাকা? পাকিস্তান সহ আর কোন দেশের মিসাইল কিনছে ঢাকা? মাটির নিচের মিসাইল সিটিতে কি কি মারণাস্ত্র থাকবে? কোথায় গড়ে উঠছে গোপন মিসাইল সিটি? আজকে দিনভর আপনাদের এই তথ্য আমরা দেখিয়েছি একমাত্র সিএনএর হাতে, সেই সমস্ত তথ্য, সেই সমস্ত খবর সূত্র। এবার যেটা আরো চিন্তার বিষয় এখানে, যে জানুয়ারি পর্যন্ত যতদিন না ট্রাম্প শপথ নিচ্ছেন, এই সময়টাকে কাজে লাগাতে চাইছে কি বাংলাদেশ? কেন বলছি? 300 কোটি টাকা, 300 কোটি টাকার অত্যাধুনিক চুক্তির পথে যাচ্ছে বাংলাদেশ, সূত্র মারফত জানা যাচ্ছে। কোন দেশ এটা যোগাবে? চীন যোগাবে? আমেরিকা যোগাবে? যদি যোগাতে হয় তাহলে কি ওই যে আবার বলছি মাঝখানেরই একটা মাস সময়, তার মধ্যে ঘর গোছাতে হবে বাংলাদেশকে? বাংলাদেশের বিমান বাহিনী এই মুহূর্তে ব্যস্ত কাদের উদ্দেশ্যে? সতর্কবার্তা ভারতের উদ্দেশ্যে, যেটা ঝন্টুদা একটু আগে বলছিলেন, এরকম মিস্টার বিনেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা বাংলাদেশে, আর তারপর তারা থ্রেট করার চেষ্টা করছে। আমার রাজ্যদার কাছে এইটা প্রশ্ন থাকবে, এই টাকার যোগানটা কে দিচ্ছে যদি এগুলো কিনতে হয় বাংলাদেশকে? যদি ওই চিকেন নেকের কাছে লালমনিরহাটে ওই রকম একটা এয়ারবেস তৈরি করতে হয়, যেটা নাকি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বাংলাদেশ, সেই কাজ এই টাকা কে যোগাচ্ছে? দেখুন, টাকা যোগানোর ব্যাপারটা অনেক দিক থেকেই আসতে পারে। এখন এটার সম্বন্ধে প্রিভেনশন করাটা যুক্তিযুক্ত হবে না, বিকজ এখানে অনেক স্টেক হোল্ডার্স এখানে আছে। প্রথমত শেখ হাসিনার ব্যাপারে আসি। উনি কেন চলে গেছিলেন, মানে চলে যেতে হলো কেন? বিকজ আপনি তার ঠিক আগেই দেখবেন ওটা আন্দোলনের বাইরে দেখুন উনি দুটো জায়গায় কনফ্লিক্টে, ডিপ্লোম্যাটিক কনফ্লিক্টে জড়িয়ে পড়েছিলেন। একটা হচ্ছে চায়নাতে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে প্রায় মনোমালিন্য হয়ে প্রায় সফরটা স্থগিত করার মতন অবস্থায় চলে এসেছিলেন, এবং তার সঙ্গে আপনার এই আমেরিকা একটা বেস করতে চায় যে আয়ারল্যান্ডে, সেটা উনি করতে দেননি। এবং সেই ক্ষেত্রে উনি ওনার বাবা আমাদের বঙ্গবন্ধু শ্রদ্ধেয় ঠিক তার পথই অবলম্বন করেছেন, যেটা ঠিক 71-এ হয়েছিল, তার রিপিটিশন। তো সেই সময় আপনার এখানে বেসিক্যালি তখন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি একটা গভর্নমেন্ট ইন এক্সাইল এখানে রান করেছিলেন কলকাতার কাছে কোথাও, এবং সেটা সম্বন্ধে কেউ জানতো না, সন্দেহ করতেও কিন্তু জানতো না, এবং তিনি একদম চুপ ছিলেন সেই সময়। তো সেই সময় আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে আমেরিকা পাকিস্তানকে সেই জিনিসটা আপনার সামরিক সাহায্য করার জন্য 7th ফ্লিটকে পাঠিয়েছিল, এবং তার সঙ্গে ইউকেও ছিল সেই ফ্লিটে। এবং তখন রাশিয়া আপনার তার নিউক্লিয়ার সাবমেরিনস পাঠায় এবং একটা ফ্লিট পাঠায়। তো এবং তারা ডিটার করে আমেরিকাকে, খুব সংক্ষেপে বলতে হলে। এবং সেই ক্ষেত্রে আপনার এইখানে আমরা যেটা দেখছি, এই যারা এই সমস্ত কথা বলছেন, এই কথাগুলোর মধ্যেই আমি যেতে চাই না, মানে তারা স্বপ্নে কি বলবো অলিক কল্পনা প্রচুর করতে পারেন। ভারত কি কোথায় সেটা সারা বিশ্ব জানে, আর ওখানে যদি কোনো অপারেশন করতে হয় ওটাকে আমি সামরিক সংঘাত বলবোই না। ওটা জানেন তো, আমরা ওই স্যানিটাইজ অপারেশন করি, মানে স্যানিটাইজ করি কোনো জায়গা, মাঝে মাঝে করতে হয়, ওই স্যানিটাইজিং ব্যাপারটা হবে, তার বেশি কিছু হবে না। তো সেই জন্য ওই অর্থনৈতিক প্রশ্ন এটাই যে এর পরেও এই যে দেশটার জন্ম কটা দিন আগে হলো, সেই দেশটার এত বড় বড় কথা কোথা থেকে আসে? আর এই যে ধর্মগুরুরা হঠাৎ করে, এই কিছুক্ষণ আগে খুব সুন্দর একটা উদাহরণ দিলেন মিস্টার বিন, জন্টুদা বলছেন যে এদের এত মানে কথা, এদের এত বক্তব্য, এই যে বাংলা বিহার উড়িষ্যা গুড়িয়ে দেব, তারপরে এই যে এই আমরা বোধহয় এটা নভেম্বরের শুরুর দিকের কোনো একটা মানে ইনসিডেন্টকে সামনে এনে তখন সেই সময় এটা নিয়েও চর্চা হচ্ছিল যে চীনের সঙ্গে সখ্যতা বেড়েছে বাংলাদেশের, এবং সেনার তরফ থেকে চীনের সঙ্গে কথা হচ্ছে, মানে বাংলাদেশ সেনার তরফ থেকে চীনের সঙ্গে নাকি কথা হচ্ছে যে কিভাবে সমরাস্ত্রে সজ্জিত করা যায় দেশটাকে। আমি এটা বুঝতে পারছি না যে প্রথমত এই দেশটার অর্থনীতি কি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে তারা এই ইনভেস্টমেন্টটা করতে পারে, এক। দুই হচ্ছে কোটা বিরোধী আন্দোলন,
সেই কোটা বিরোধী আন্দোলন যে জায়গায় ছিল, হাসিনাকে বিতাড়নে যদি উদ্দেশ্য হয়ে থাকে, ভারতবর্ষকে ডিস্টার্ব করা, ইসকনকে নিষিদ্ধ করা, এই যেটা ঝন্টুদাও বলছিলেন কিছুক্ষণ আগে, যে ধর্মনিরপেক্ষ এই শব্দকে সংবিধান থেকে একেবারে চিরতরের জন্য বিলোপ করে দেওয়া, এগুলোর কি অর্থ? এইটাই আমার মানে আজকে ফোকাস। আমি এটাই জানতে চাইবো আপনাদের কাছে, যে হিন্দুরা আক্রান্ত হচ্ছে সেইটা নিয়ে তো একটা কথাও নেই উনি সরকারের। বারবার কি বলা হচ্ছে যে না, এখানে তো সবাই ভালো আছে, এখানে তো সবাই শান্তিতে আছে, কিন্তু যখন এইটা নিয়ে কোনো প্রতিবেদন আমরা পাচ্ছি সেটাতে হাড় হিম হয়ে যাচ্ছে। একজন আইনজীবীও আজকে পাশে দাঁড়াতে পারলেন না চিন্ময় প্রভুর। কেন? এত আতঙ্ক, এত ভয় তৈরি করে রাখছে ইউনূস সরকার। আজকে এই অনুষ্ঠানের শীর্ষক যে যুদ্ধ চাইছে বাংলাদেশ, আমি জানি না যে বাংলাদেশের এই মুহূর্তে, আমি আবার বলবো, একটা যুদ্ধ সংগঠিত করার জন্য এই বাংলাদেশেরই একজন বলছেন যে সময় নির্বাচন করতে পারে, যে সময় নির্ধারণ করতে পারে যে যুদ্ধটা কোন সময় হওয়া উচিত, সেই প্রকৃতপক্ষে বুদ্ধিমান। এবার বাংলাদেশ যদি বুদ্ধিমান হয় তাহলে তারা এই সময়টাকে যুদ্ধের জন্য বাঁচতেই পারে, কারণ যা যা উস্কানিমূলক মন্তব্য বিভিন্ন সময় দেখছি, উপদেশ দেওয়ার লোকজন আসছে সামনে, একেবারে প্রকাশ্যে কথা বলছে, 3টে উপদেশ ইত্যাদি ইত্যাদি। তো আরো একজনের উপদেশ, বা আরো একজন বলছেন, তার নাম নাজমুল আহসান, তিনি কি বলছেন ওই উপদেশটা আর কি, এই ওখানে একটি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওনার বক্তব্য খুবই ভাইরাল হচ্ছে, দেখাই আপনাদের কি বলছেন এই উপদেশটা। দেখুন, যে বিষয়টি আমাদের করতে হবে সেটি হচ্ছে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ যদি আমাদের দিতে হয়, তার জন্য বেস্ট কন্ডুইট হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আপনার হাতিয়ার বা কন্ডুইট বা আউটলেটটি আছে, সেটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। সেটিকে শক্তিশালী করতে হবে, সেটি খালি মুখে মুখে বললে কিন্তু হবে না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে তাদের যে এনসিসি ন্যাশনাল ক্যাডেট কোর, সেটি কমান্ড করেন একজন 3 স্টার জেনারেল, আর আমাদের এখানে আমরা সেটা সীমায়িত রেখেছি, এটি কমান্ড করেন একজন 1 স্টার জেনারেল। অর্থাৎ আমরা অনেক বেশি সিম্বলিক এবং সীমায়িত অবস্থায় রেখে দিয়েছি সব। এখন এইটা যদি দ্রুততম সময়ের মধ্যে আপনার পরিব্যাপ্ত না করা যায়, তাহলে আপনার উই আর নো ম্যাচ। এই হচ্ছে বক্তব্য। কিভাবে প্রশিক্ষণ দিতে হবে সে কথাও এনারা ভাবতে শুরু করেছেন, বলতে শুরু করেছেন। এরা কি চাইছেন? একটা শান্তিপ্রিয় দেশ, একটা শান্ত দেশ, সেটাকে অশান্ত করা হলো। আর তারপরে আজকে বাংলাদেশের অবস্থা, সত্যি কি বাংলাদেশের মানুষ ভালো আছেন? সেখানকার মানুষ কি এটাই চান? নাকি এই ধরনের যে মন্তব্যগুলো সামনে আসছে, আমি জানি না, একটা দেশ 16টা বছর ধরে হাসিনা সরকার, দেখুন ভুল একেবারে নেই একথা বলা যায় না, ডেফিনেটলি হাসিনা সরকারেরও কিছু ভুল ছিল, কিন্তু তার মানে এটা নয় যে আজকে দেশটার এই পরিণতি আর সেইটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, আরো অন্ধকারের দিকে ঠেলে দেওয়া, তার পেছনে ইউনূস সরকার বা এই যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, তারা কি তাদের দায় অস্বীকার করতে পারে? বাংলাদেশে লাগাতার সনাতন আক্রান্ত হচ্ছে, হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, এবং যেটা আপনারা দেখলেন যে চিন্ময় কৃষ্ণ দাস তার আইনজীবী কেউ পৌঁছাতেই পারলেন না, ভয় দেখানো হচ্ছে, তাদের মারধর করা হয়েছে, তাদের কি অবস্থা, আইনজীবী হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন, তার ট্রিটমেন্ট চলছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও ইউনূস সরকার এটা বারবার বলার চেষ্টা করছে, এমনকি ভারতের একাধিক প্রশ্নের জবাবে তারা এটাই বারবার বলার চেষ্টা করছে এখানে তো সবই সঠিক রয়েছে, ঠিক রয়েছে, কিছুই তো হচ্ছে না। কিন্তু তারপরেও এত খবর আসছে, এই যে বাংলাদেশের মিডিয়া ভাই বোনেদেরকেও বলবো যে আপনারাও যে অনুষ্ঠানগুলো করছেন তাহলে তো করার প্রয়োজনই পড়তো না যদি সবকিছু ঠিকঠাকই থাকতো। তারপরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা মন্তব্য করলেন, সেই মন্তব্যের পক্ষে বিপক্ষে বিভিন্ন মত এসছে, যাই হোক, কিন্তু তিনি আমার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী, এবং তার বক্তব্যে এটা কখনোই কি মনে হতে পারে যে অন্য একটি রাষ্ট্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে? আমি জানি না এই এনাতুল্লাহ আব্বাসি কিসের ভিত্তিতে এই ধরনের একটি মন্তব্য করেছেন, কিন্তু উনি যুদ্ধের কথা বলেননি, উনি বলেছেন শান্তি প্রস্তাবের কথা, এবং উনি বলেছেন শান্তি সেনা পাঠানোর কথা। এই আতঙ্কগ্রস্ত আমাদের হওয়ার প্রয়োজন আছে কিনা? আমি একটু আর্যদার কাছে আসি, আমি আসবো দীপ্তাশ, আর্যদার কাছে আসি। আর্যদা, আমাদের কি ভয় পাওয়ার কারণ তৈরি হচ্ছে আস্তে আস্তে? সতর্ক থাকার কারণ আছে আমাদের, নট বিকজ অফ বাংলাদেশ,
কিন্তু আমি কয়েকটা জিনিস এখানে আমি বলি, উত্থাপন করি একটু অন্য বিষয়। সেটা হচ্ছে যে প্রথমত আমরা একটা পালাবদল দেখতে চলেছি আমেরিকায়। তো সেই সময় আপনার কি দেখছি, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এখন ইউক্রেনকে ভরিয়ে দিচ্ছে আপনার আর্মামেন্টস কেনার জন্য ডলার্সে। তো সেই ক্ষেত্রে তারা বাংলাদেশের ক্ষেত্রে কি করবে আমি এখনো জানি না, এখনো পর্যন্ত তো তারা অফিসিয়ালি কিছু বলেন। কিন্তু যারা আসবেন ডোনাল্ড ট্রাম্প তাদের অ্যাডমিনিস্ট্রেশনের মানে যিনি এখনো পর্যন্ত ঠিক আছে, তিনি হবেন অ্যাসিস্ট্যান্ট টু বি দ্য ডেপুটি অ্যাসিস্ট্যান্ট টু দি প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র ডিরেক্টর ফর কাউন্টার টেরোরিজম, মানে কাউন্টার টেরোরিজমের যিনি চিফ হবেন এখনো পর্যন্ত ঠিক হয়ে আছে, তার নাম হচ্ছে ডক্টর জি সেবাস্টিয়ান গোর্কা। তো ডক্টর গোর্কা কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দেন। তো সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন যে তাকে ইউএন নিয়ে এই প্রশ্ন করা হয়। তো উনি স্পষ্ট ইউএন এর বিরোধিতা করেন বলেন, এবং আফ্রিকাতে ইউএন যারা পিসকিপার্স আছে তাদের এগেনস্টে আপনার চাইল্ড সেক্স অ্যাবিউজেরও উঠেছে অ্যালিগেশনস, এবং সেটা ইউএন এর ওয়েবসাইটেই আছে। আপনারা যদি যান ইউএন এর ওয়েবসাইটে সেটা তারাও সেখানে অ্যাকনোলেজ করেছে যে অ্যালিগেশনস এসছে। এবং এই মুহূর্তে ইউএন এর ওয়েবসাইট থেকে আপনাদের যেটা বলবো আমি, 11টা পিসকিপিং মিশনস চলছে। তার মধ্যে দুটো জায়গার কথা আমি বলবো, একটা ওয়েস্ট ব্যাংক গাজাতে, আর একটা হচ্ছে আপনার লেবাননে। বেশ, আমি আজদা এইখানে আপনাকে একটু বিরত করব, আমরা নষ্ট করব না, সরাসরি আজদার কাছে যাব। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো সেই ক্ষেত্রে ইউএন পিসকিপিং মিশন যেগুলো চলছে তার মধ্যে দুটো জায়গার কথা বলছিলাম। সেটা হচ্ছে আপনার গাজা ওয়েস্ট ব্যাংকে, এবং সেখানে অ্যাজ অফ অগস্ট 361 জন মানে টোটাল পার্সোনাল সেখানে ডিপ্লয়েড, 361। সেইখানে লেবাননে এক্ষুনি মানে আপনার আছে মানে অ্যাজ অফ অগস্ট 10,392 আর ডিপ্লয়েড নাম্বার অফ পার্সোনাল, আর অথরাইজ নাম্বার অফ পার্সোনাল হচ্ছে 13,000। তো সেইখানে আপনি দেখুন লেবানন থেকে যে অ্যাটাকগুলো করা হচ্ছে ইসরায়েলের উপরে, তো সেখানে পিসকিপার্সরা কি করতে পারছে। সেই জন্য একটা জায়গায় আমি বলবো যে আমাদের এই ইউএন পিসকিপিং মিশন নিয়ে একটু সতর্ক হওয়া উচিত, যেখানে আপনার ওদের প্রথম কথা হচ্ছে 3টে বেসিক প্রিন্সিপালের উপরে ইউএন পিসকিপিং মিশন চলে। তো সেটা হচ্ছে কি, এক কনসেন্ট, তারপরে হচ্ছে আপনার ইম্পার্শিয়ালিটি, আর তারপরে হচ্ছে ডিফেন্ডিং দ্য আপনার ম্যান্ডেট বেসিক্যালি। তো এখানে যে কনসেন্টের ব্যাপার, সেখানে ভারত আর বাংলাদেশ দুজনের কনসেন্ট দরকার। তো বাংলাদেশে যারা আছে, আল জাজিরার রিপোর্ট যদি আপনারা দেখেন, তারা পর্যন্ত বলেছে সিলেক্টেড, তো নট ইলেক্টেড। তো আল জাজিরা যাদেরকে হামাসের মুখপাত্র বলে ইসরায়েল তাদের কাজকর্মই বন্ধ করে দিয়েছে, তো সেইখানে আপনার তারা বলছে সিলেক্টেড। তো সেইখানে আমাদের যদি ইউএন সিকিউরিটি কাউন্সিলে এই প্রস্তাবটা ওঠাতে হয় যে আমাদের ডিপ্লয়মেন্ট ফর দি ডিপ্লয়মেন্ট অফ ইউএন পিসকিপিং ফোর্স ইন বাংলাদেশ, তাহলে ক্রেডেন্স কাদেরকে দেওয়া হয়? যারা ওখানে আছে তারা, প্রাইম মিনিস্টার ইন এক্সাইল আমাদের ভারতে, তো তাকে অস্বীকার করা হয় তার গভর্নমেন্টকে, এবং সিলেক্টেড গভর্নমেন্টকে আপনার ক্রেডেন্স দেওয়া হয়। তো সেইটা করা আমি জানি না, এমনি আপনার সম্ভবত সেই কারণেই চুপ আছে। এবং আর একটা জিনিস বলে চুপ থাকার ব্যাপারটা, আমি সম্পূর্ণ এটা আমার কি বলবো ন্যাশনাল সিকিউরিটির পার্সপেক্টিভ থেকে বলছেন, গ্লোবাল সিকিউরিটি। এই চুপ থাকার ব্যাপারটা কিন্তু ইন্দিরা গান্ধীও করেছিলেন। আপনারা যদি দেখেন হিস্ট্রি গেটে, কেউ কোনো আঁচ পাচ্ছিলেন না। তো সেই ব্যাপারটা এখানে আছে। তার সঙ্গে যেটা হলো সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসার মানেই আমরা কিন্তু আনন্দে লাফিয়ে ওঠাটা ঠিক কাজ হবে না। বিকজ ডোনাল্ড ট্রাম্প তার যে চিফ অফ ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড, তো তিনি হিন্দু ধর্ম সম্বন্ধে তার সিম্প্যাথি আছে ইত্যাদি শুনেছি,
কিন্তু আমেরিকা তার আমেরিকার স্বার্থের উপরে কিচ্ছু দেখবে না, মানে সব থেকে শেষে তারা আমেরিকার স্বার্থই দেখবে। তো সেখানে কি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তার কাউন্টার পার্টকে বলবেন ইন্ডিয়াতে পরিস্থিতি নিয়ে, বিকজ ইসকনের প্রচুর মেম্বার্স আমেরিকান নাগরিক, এবং সেক্ষেত্রে তারা আমেরিকান নাগরিকদের স্বার্থটা দেখবেন, এবং তুলসী গাবার্ড তার ইন্ডিয়ান কাউন্টার পার্টকে বলবেন। তো সেখানে আমরা একটা ইভেন্ট পিস কিপিং ফোর্স বা ইউএস ফোর্স, তাদেরকে আমরা এক্সপেক্ট করতে পারি যে বাংলাদেশে ঢুকতে দিতে। আপনি ভাবুন তাহলে রাশিয়ার সঙ্গে একদমই তাই। আমি এবার একটু কোথায় যাবে? ঝন্টুদার কাছে আসবো, আর যদি আপনার কথার সূত্র ধরে, তাহলে বাংলাদেশকে ব্যবহার করতে পারে বা করতে চাইছে, বা খুব মানে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে লেজে খেলাতে চাইছে, এরকম অনেক দেশই আছে, একটা বা দুটো না, ঝন্টুদা যা দাঁড়াচ্ছে বিষয়টা। আমি কিন্তু শুরুতে তোমায় বলেছিলাম যে এই ধরনের ইসলামিক যে এক্সট্রিমিস্ট যে কটা দেশে মাথা চাড়া দিয়েছে, তারা পক্সি ওয়ারটাকে বেশি প্রেফারেন্স দেয়। তুমি দেখো আফগানিস্তান কিভাবে রাশিয়াতে পেনিট্রেট করলো চেচেনকে কেন্দ্র করে। চেচেন ছিল কিন্তু সেখানে এটা একটা সিউডো ওয়ারের জোন, নাথিং। ওখানে বিপ্লব এইসব প্রথমে দেখানো হলো, স্ট্যালিনীয় আত্মনিয়ন্ত্রণকে তারা মানে না, এটা প্রথমে শুরু করলো স্ট্যালিন মৃত্যুর পরে। তারপরে সেটাকে নিয়ে পরে জানা গেল যে সেটা শেল্টার্ড, যেটা এই মুহূর্তে বাংলাদেশ হয়ে গেছে। দ্বিতীয় পিস কিপিং কি? আচ্ছা বলো তো কি পিস? পিস মানে তো ওই যে ফুল টুল নিয়ে গিয়ে ইয়ে করা। ইউএন এর পিস মানে তো ভাই ঠিক আছে যুদ্ধবদ্ধ হয়েছে, এই নাও ফুল নাও। আমি বলছি বাংলাদেশের যা পরিস্থিতি, সেটা কি ইউএন এর পিস ফোর্স গিয়ে ফুল টুল নিয়ে গিয়ে ওদেরকে বোঝাবে? কি মমতা ব্যানার্জি কি যুক্তি দিচ্ছে জানি না। আবার সাথে সাথে আজকে একটা স্টেটমেন্ট দিয়ে ফেলেছে যে 6 তারিখ 6 ডিসেম্বর, যেটা কোনোদিন উনি করেন না, এই বছর অদ্ভুত ভাবে 6 ডিসেম্বর বিধানসভা ছুটি। হ্যাঁ বলছি, আমি বলছি কি উনি ব্যালেন্সের খেলা খেলছে। সারা দুপুর যখন বাংলাদেশে বিভিন্ন মিডিয়া, যেখানে একটা মমতা ব্যানার্জি একটা হাঁ করলে পরে সেটা বড় করে হেডলাইন করে চালাতো, তারা যখন আজকে বিকাল থেকে মমতা ব্যানার্জিকে তুলোধনা করছে, ভোট হারানোর ভয়ে কি হঠাৎ করে তিনি ইউটার্ন দিলেন, দিয়ে বিধানসভা 6 তারিখ বন্ধ থাকবে। এত ক্রুশিয়াল টাইমে সংখ্যালঘুদের পাশে একটা মিছিল করতে পারছে না, 6 তারিখে তিনি সম্পত্তির মিছিল করবে। আমি বলছি যে এটা তো অন্যবার করলে না হয় মানতাম যে আপনি প্রতিবারই করেন। আমি বলছি পিস কিপিং টিপিং এগুলো হচ্ছে দুর্বলের কথাবার্তা। ওখানে পিস কি জন্য করবে? কি হয়েছে ওখানটা? ওখানে একতরফা হামলা হচ্ছে, কোনো দাঙ্গা নেই। দাঙ্গাতেও দুপক্ষে কোনো অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়, ওখানে হামলা হচ্ছে। ওখানে ইমিডিয়েট আর্মি অ্যাক্টিভিটি করা দরকার, সেটা ইন্টারন্যাশনালি হোক ন্যাশনালি হোক। আর দ্বিতীয়, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে? ইন্দিরা গান্ধী স্ট্রং লেডি, আয়রন লেডি, তার দুর্বল ওইটুক ক্ষমতা দিয়েও তিনি ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা পক্ষকে বোঝাতে পেরেছিল যে ওখানে একটা সেফ জোন দরকার, একটা আলাদা স্টেট দরকার। তাহলে আজকে মোদি এত গ্রেট ম্যান্ডেট, এটা নয় যে এই 15 দিন 10 দিন ধরে হচ্ছে, ফ্রম আগস্ট থেকে এই ঘটনাটা হচ্ছে। আমি একটা 4 পাতার 4 লাইনের একটা স্টেটমেন্ট দিয়ে থাকতে পারি না। আমার যখন গ্লোবাল অ্যাসপেক্টে 4th লার্জেস্ট ইকোনমি, 3rd লার্জেস্ট এয়ারফোর্স আর্মি, তাহলে আমি এইভাবে চুপচাপ থেকে খালি ওয়াচ করব? আর এই যে বয়কট নাটক, আমি এই ধরনের বয়কটের এটাকে আমি বলি না যে প্রতিপক্ষকে ট্র্যাপে ফেলার বড় একটা অস্ত্র। কারণ দেখুন, বয়কট করলে পরে ওই মার্কেটটা কেউ না কেউ এসে কিন্তু অকুপাই করবে, চড়া রেটে হোক আসবে। ওই যারা ওই ল্যান্ডটাকে ইউজ করতে যায় তারা পেনিট্রেট করবে আরো বেশি করে। পাকিস্তান আছে, চীন আছে, অসংখ্য দেশ আছে। রেড করিডোর, আমি শুরুতেই বলেছিলাম রেড করিডোর, এর পিছনে রেড করিডোরের খেলা আছে। ফলে আপনি পলিটিক্যাল সলিউশন করুন পার্মানেন্ট। ইন্দিরা গান্ধী পার্মানেন্ট সলিউশন করেছিল। যদি মনে হয় ট্রাম্প আপনার খুব কাছের লোক, ভারতের হিন্দুদের কথা ভাবেন, তিনি ভোট প্রচারে বলেছেন স্পেসিফিক ভাবে সংখ্যালঘুদের ওখানে নিধন হচ্ছে, এবং আমরা হিসাব করে দেখেছি হিন্দুদের একটা লার্জেস্ট প্রপোর্শন, কেন মনে হয় 100% আমেরিকান হিন্দুরা তাকে ভোট দিয়েছে। তার মন্ত্রিসভার চেহারা দেখলেও তাই মনে হয়। তাহলে তাদেরকে কনফিডেন্সে নিয়ে একটা পলিটিক্যাল স্টেবিলিটি আনুন। এইসব পিস কিপিং মমতা ব্যানার্জি বলছে তার একটা ব্যালেন্সিং খেলা খেলতে হবে। তার দলের অভ্যন্তরে সিদ্দিকুল্লাহ বাংলাদেশের সরকারের ফেভারে কথা বলছে পরশুদিন। আমি চমকে গেলাম, যে বাংলাদেশ ক্যাবিনেটের ছদ্ম মেম্বার নাকি তারা, তিনি তার ব্যবস্থা নিচ্ছেন না। তিনি এ রাজ্যে যখন একটার পর একটা স্টেটমেন্ট বের করছে তাদের হুমায়ুন কবিররা, একটা পদক্ষেপ নিচ্ছেন না। তারপরে পিস কিপিং খেলাটা খেলে উনি বুঝতে পেরেছেন যে হিন্দুদের এখানে বড় অংশ হঠাৎ মিছিল করছে ভোট ব্যাংকের স্বার্থে, আবার ইউটার্ন করলেন দুপুরবেলার পরে। আমি বলছি এইসব কিচ্ছু না, এগুলো দুর্বল। দেখো রাষ্ট্রের এই একটা মাল্টি ডেমোক্রেসিতে, মাল্টিপার্টি ডেমোক্রেসিতে সেন্টারে যেমন দায় আছে, আপনি বলছেন যে ওখানে মানে একটা এমন অ্যাক্টিভিটি দরকার, মানে সেনা আর্মি অ্যাক্টিভিটি, কিভাবে হবে? হঠাৎ তো এমনি যুদ্ধ তো বাংলাদেশ তো বলেনি যে আমরা যুদ্ধ চাইছি, চলো এসব যুদ্ধ করবো। আমি বলছি যে দেখো আজকের পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে গেছে, ফিদাইন হামলা হলো বলে বা হবে,
যে জঙ্গিদের তারা ছেড়েছে, ভারত কখন মুখ খুলবে? ভারত কখন activity করবে? ভারত Activity করবে। ভারত কি আন্তর্জাতিক মঞ্চে অন্তত এই কথাটা তুলেছে? আজকে ব্রিটেন পার্লামেন্ট, সকাল থেকে আমি একটা লাইভ টিভি প্রোগ্রামে হ্যাঁ। ব্রিটেন পার্লামেন্ট একদম। দেখাচ্ছে, সেখানে কোনো হিন্দু ইয়ে নয়, ভারতীয় বংশোদ্ভূত শুধু বলছে না, সেখানকার ব্রিটেনের কাউন্টার সাংসদ বলছেন ঘন্টার পর ঘন্টা তারা খরচ করছে, তারা আতঙ্কিত। ভারতের পার্লামেন্টে একটা প্রস্তাব এনে আন্তর্জাতিক মঞ্চে ভারত এটা তুলতে কত সময় লাগে, যেখানে ইসরায়েল আমাদের পাশে, মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো, আরব দেশগুলো, তারা ভারতের এখন খুব ক্লোজ, তারা এইসব মানে না, তাদের অনেকেই এই স্টেটমেন্টগুলো দেয় না, পাকিস্তানকে তারা বিশ্বাস করে না। তাহলে ভারত কেন নির্জোট মুভমেন্টটা আবার শক্তিশালী করবে না? তাকে বোঝাতে হবে তোমার আমার মতন সাধারণ মানুষকে টিভি চ্যানেলে বসে। কত কত লক্ষ হিন্দু, কত লক্ষ সংখ্যালঘু মরলে পরে মোদিজির একটা অন্তত আন্তর্জাতিক মঞ্চে দেখানোর মতো পদক্ষেপ হবে, শুধু একটা প্রেস বিপ নয়। আর শান্তি সেনা, মমতা ব্যানার্জি কি বলছে উনি জানেন না শান্তি সেনার কি ভূমিকা থাকে? শান্তি সেনা কি করে? ফুলমালা নিয়ে গিয়ে ফুল দেয়। কিন্তু আপনি যে কথা বলছেন, হ্যাঁ এটা করা যায়, এটা করার কথা হয়তো, কিন্তু মানে এই যে যুদ্ধের জিগির তোলার চেষ্টা হচ্ছে না, এই যে যারা এই যে উপদেষ্টা মিস্টার বিন, এরা যে ধরনের বক্তব্যগুলো বলছে, বেআইনি বলছে, অস্থিরতা তৈরি করে রাখা, তুমি শোনো, চ্যালেঞ্জের মুখে ফেলা, এটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নয়। আন্তর্জাতিক মঞ্চ, অনির্বাণ ঠিক বলেছে, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংবিধান মেনে এই সরকারটাই অবৈধ, অবৈধ লোকের কথাবার্তা অবৈধ। তাহলে আন্তর্জাতিক মঞ্চ যদি এই অবৈধ লোকগুলোর স্টেটমেন্ট গুলোকে ধরে নিয়ে স্টেটমেন্ট পাল্টা দেয়, তাহলে ওদের তো বৈধতা দেওয়া হলো। আমি ওই কথাগুলো ছেড়ে দাও, ওরা এগুলো বলবে, দেখো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এগুলো ছেড়ে দাও, ওদের কথাগুলো বলবে না। আমি বলছি ভারত এগুলো কথার বাইরে গিয়ে অবৈধ লোকের কথা বৈধ লোক ধরে না, তাহলে ওদেরটা বৈধ দেওয়া হয়। ভারত নিজে কি করতে পারছে, একটা লক্ষণীয় স্টেপ কি আন্তর্জাতিক মঞ্চে এখনো পর্যন্ত করেছে? কত সময় লাগবে? আজকে ভারতের ইয়ারকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ, ঢাকায়। ওরা যদি পদক্ষেপ করে, অবৈধ সরকার এই পদক্ষেপগুলো করতে পারে, তাহলে ভারত এখনো চুপচাপ বসে আছে। কারণ বয়কটের রাস্তা, দুটো হোটেল বন্ধ করে দেওয়া, এগুলো সমাধান নয়। এগুলোতে সাধারণ বাংলাদেশি যারা এইসব পছন্দ করছে না, মানেন না, তারাও এফেক্টেড হবে এগুলোতে। আর আন্তর্জাতিক সহানুভূতিটা ওদের দিকে চলে যাবে এত অন্যায়ের পরে। আমি এগুলো দেখো, এগুলো কিন্তু সমাধান নয়, পলিটিক্যাল সমাধান নয়। এগুলো শুভেন্দুবাবু কিছু ভোট ব্যাংক হয়তো বাড়াবে, সংখ্যালঘু ভোট, এই সংখ্যাগুরু ভোট কিছুটা নিজের দিকে আনবে। আমি বলছি এটা নয়, এখানে পার্মানেন্ট সমাধান দরকার। ভারত নির্জোট আন্দোলনের মুখ, নেহরুয়ান পলিসি ছেড়ে দাও। ইন্দিরা গান্ধী ওই সময় ওই স্বল্প রিসোর্স নিয়ে লড়াই করে গেছে, কিন্তু ইন্দিরা গান্ধীর কোনো ভুল ছিল না। না, আমি তোমাকে বলছি চ্যানেল কেন, আমার এখানে লেখা বেরিয়েছে এবার এরিয়াতে যে ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক ভুল, কংগ্রেসের ঐতিহাসিক ভুল নেপাল তিব্বত নিয়ে, ইন্দিরা গান্ধীর পাক অকুপাইড কাশ্মীর নিয়ে, বাংলাদেশ স্বাধীন করার পরে বঙ্গবন্ধুকে ট্যাকে গুজে নিয়ে আরামে তিনি ওখানে সংখ্যালঘু হিন্দু বিশেষ করে চিটাগাঁও, চট্টগ্রাম, রংপুরকে প্রভিন্স করে আলাদা একটা টেরিটরি করার দাবি করলে তখন বঙ্গবন্ধু দিতে বাধ্য হতো এবং তিনি দিতে যাওয়ার মতন অবস্থায় ছিলেন। এবং ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অত বড় সোলজার কোন দেশের কাছে সারেন্ডার করেনি। তারপরে ওই সোলজারকে নিঃশর্ত না ছেড়ে দিয়ে যে পাকিস্তান, যারা একদিনের খাবার তখন ছিল না যুদ্ধের পরে, পাক অকুপাইড কাশ্মীর অনায়াসে ভারত নিতে পারত। উনি সমাধান চাননি, পলিটিক্যালি ওটাকে জিইয়ে রেখেছিল। আজকে তার খেসারত আমাদের দিতে হচ্ছে। তিব্বত নিয়েও ভারত সরকারের বিশাল গোলযোগ ছিল, আন্দামান নিকোবরের একটা পোর্শন তারা মায়ানমারকে দিয়েছিল, এটা চীনের দখলে। এখন এগুলো ছিল, কিন্তু পাস্ট ইজ পাস্ট। আমরা তো ওগুলো নিয়েই মোদী সরকারকে ইস্যু করে নিয়ে ভোটে বাজারে ক্ষমতায় আসতে দেখেছি। আপনি বিদেশিরা কি করলেন সেটা উত্তর দিন এবার। দোকালাম তো হাতছাড়া হয়ে গেছে। ভুটান আমার বাড়ির এলাকা, একের পর এক গ্রাম তৈরি হচ্ছে ভারত ভুটানের পার্টে, ভুটানের কাউন্টার পার্টে চীনের। স্যাটেলাইট চিত্রে মাঝে মধ্যে উঠে আসে। আপনার ব্যর্থতাকে এখন তো একদম সমাধান করার জায়গায় আছে নাকি ভারত সরকার অপেক্ষা করছে, যেটা তো অবৈধ সরকারের তরফ থেকে যাই আসুক না কেন, যাই মন্তব্য হোক। সন্দীপ ঘোষদের মাথা ফাটার পরে, কত সংখ্যালঘু নিধন হওয়ার পরে আপনার অপেক্ষার অবসান হবে আমরা জানি না। তবে দয়া করে পদক্ষেপ নিন। ওরা দুর্বল ভেবে নিয়েছে আপনাকে, এই দেশকে দুর্বল ভেবে নিয়েছে। অপেক্ষা নয়, পদক্ষেপ নিন। অপেক্ষা করলে আপনার ভোট ব্যাংক বাড়বে, পদক্ষেপ নিলে ঐতিহাসিক ভাবে রক্ষা পাবে ওপারের অজস্র হিন্দু তথা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়। দেখুন, কখনোই চাই না যুদ্ধ হোক, কারণ যুদ্ধ কখনো কোনো সমস্যার সমাধান নয়। তবে হ্যাঁ, কাউকে যদি ভুল বুঝিয়ে বা ওই যে বলে না কথায় টুপি পরিয়ে যদি কেউ এই ধরনের কোনো পদক্ষেপ নিতে চায়, তাহলে তার তীব্র সমালোচনা করব এবং জবাব দিতে আমরা প্রস্তুত আছি।